হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 8-এর 2024 রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের। আজকে আমরা 12 নং স্কুল করব, মালদা জেলা স্কুল। তোমরা পেয়ে যাবে পেজ নং 121 পেজে পেয়ে যাবে। তো যারা যারা 1 থেকে 11 নং স্কুল এখনো দেখোনি তারা ডেসক্রিপশন বা প্লে লিস্ট থেকে দেখে নাও। তো প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে করাবো। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমার কোনো প্রশ্ন এখানে কঠিন মনে হবে না, তুমি প্রত্যেকটা প্রশ্ন খুব সহজেই বুঝে যাবে। তো চলো আর কথা বলছে, শুরু করছি। রোমান সংখ্যা 1 কি বলেছে? 6y = 5 + y এই সমীকরণের বীজটি হলো। এখানে বীজটি মানে এখানে y এর যে মানটা বেরোবে সেটাই হবে এই সমীকরণের বীজ। তাহলে প্রথমে আমরা এই সমীকরণটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, বা এখানে লিখবো 6y, ওয়াইগুলোকে আমরা এক পাশে আনবো, প্লাস ওয়াইটা এই পাশে আসলে হবে -y = হলো 5। তো 6y থেকে যদি একটা ওয়াই আমরা বিয়োগ করে দিই তাহলে হবে 5y = কী হবে বলো তো? 5। এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করবো, y = হবে 5/5। কারণ এখানে ওয়াইয়ের সঙ্গে 5টা গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো আমরা কেটে দিচ্ছি 5 × 5, বা y = কত হবে? 1। তাহলে এখানে y এর মান হবে 1। তো তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে y = 1 কোথায় আছে? এই দেখো ডি যে নং অপশনটা আছে, ডি নং অপশনটা। তাহলে এখানে কি হবে? ডি সঠিক হবে, ডি সঠিক। 2-এর দাগে আছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়? দেখো এখানে 4টা প্রশ্ন আছে, এখানে 4টা অপশনের মধ্যে আমরা প্রত্যেকটা চেক করে দেখব। যেটাকে আমরা মানে ঘন ফল আকারে লিখতে পারবো না, মানে কিউব আকারে লিখতে পারবো না, সেটা হবে পূর্ণ ঘন সংখ্যা নয়। তো আমরা প্রত্যেকটা চেক করে দেখি। প্রথমেরটা কত আছে? 125 আছে, তাই তো? তাহলে 125কে যদি আমি ভাঙাই, তো 2 নং প্রশ্নটা আমি এখানে করছি। তাহলে 125কে যদি ভাঙাই তাহলে 5 দিয়ে করলে কত আসবে? 5 × 10, 5 × 5 = 25। আবার 5 দিয়ে করছি, 5 × 5 = 25। তাহলে দেখো 125কে কিন্তু আমরা 5-এর কিউব আকারে লিখতে পারছি, তাই তো? তার মানে এটা কি? এটা পূর্ণ ঘন সংখ্যা। কিন্তু আমাদের কাছে চেয়েছে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়, তাহলে এটা হবে না। তারপর আছে 64, 64টাকে ভাঙাই। তো দেখো 64টাকে যদি আমরা ভাঙাই 4 দিয়ে, 4 ষোলং 64, আবার 4 দিয়ে যদি করি 4 × 4 = 16, অর্থাৎ 64টাকেও আমরা 4-এর কিউব লিখতে পারছি। তাহলে এটাও পূর্ণ ঘন সংখ্যা হবে, কিন্তু আমাদের এখানে পূর্ণ ঘন সংখ্যা নয় কোনটা সেটা বের করতে বলেছে। তাহলে 81কে আমরা ভাঙাই। তো দেখো 81টাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে বলো তো? 81কে দেখো প্রথমে 3 দিয়ে ভাঙাচ্ছি, হবে 27, আবার 3 দিয়ে ভাঙাচ্ছি, 3 নং 27, আবার 3 দিয়ে ভাঙাচ্ছি, 3 × 9। তো দেখো 81টাকে আমরা কি লিখতে পারি বলো তো? 81টাকে আমরা লিখতে পারি 3-এর মাথায় 4। তো এটা তো কিউব আকারে লেখা যায় না, তাই না? এটাকে দেখো 3-এর মাথায় 4 মানে কি? 3টা 3 আছে, আরও একটা অতিরিক্ত 3 আছে। তার মানে কি? এটা কিউব আকারে হলো না। মানে এখানে কিউব আকারে হলো, কিন্তু আরেকটা যেহেতু অতিরিক্ত আছে তাই আমরা এটা কিউব আকারে লিখতে পারছি না, মানে 3-এর মাথায় 4 হয়ে যাচ্ছে। তার মানে কি হবে? এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। যেটাকে আমরা কিউব আকারে লিখতে পারবো না সেটা পূর্ণ ঘন সংখ্যা হবে না। তো আমরা তার পরেরটা চেক করবো না, যেহেতু আমাদের অ্যান্সারটা চলে এলো। তাহলে এটা কত হবে বলো তো? এটা এই সি নং অপশনটা হবে। তো দেখো এখানে আমি লিখে নিয়েছি যে 81 সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয়। 3-এর দাগে আছে প্রদত্ত কোণ জোড়া পরস্পর পূরক কোণ। দেখো এখানে জোড়া জোড়া সংখ্যা দেওয়া আছে, তাই তো? মানে জোড়া জোড়া কোণ দেওয়া আছে। এই জোড়া জোড়া কোণের মধ্যে কোনটি পরস্পর পূরক কোণ? দেখো পূরক কোণ আমরা সেই কোণ দুটোকেই বলবো যে কোণ দুটো যোগ করে 90 হবে। তাহলে আমরা যদি এটা আর এটা যোগ করি তাহলে কিন্তু 90 হচ্ছে না, ঠিক আছে? তো আমরা এখানে প্রত্যেকটা যোগ করে করে দেখছি। দেখো আমি এখানে রাফে প্রথমে বোঝাচ্ছি। দেখো এখানে আছে 55 আছে, আর কত আছে? 65, 65 আছে। তো যোগ করে দিলে এখানে আসবে 6 × 5 = 11, 12, 120 হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যোগ করে কত হতে হবে? 90। তাহলে আমরা পরেরটা চেক করি। পরেরটা আছে 20, আর কত আছে? 45 আছে। যদি যোগ করি তাহলে হবে 65, তার মানে এটাও হবে না। তারপরটা আছে 15 আর 85, তো যোগ করে দেখি কত হয়? 10, 8, 9, 1 10, 100 হচ্ছে, এটাও হবে না। তারপরটা আছে 33, আর কত আছে বলো তো? 33 আছে আর 57 আছে, তাই তো? তাহলে 33 আর 57 যদি আমরা যোগ করি, এখানে 10, 5, 3, 8 আর 1 9, দেখো 90 হয়ে গেছে। যখন 90 হয়ে যাবে তখন আমরা বলবো যে এই কোণ দুটি পরস্পর পূরক কোণ। তাহলে আমি অ্যান্সারটা লিখে নিচ্ছি। তো দেখো এখানে আমি অ্যান্সারটা লিখে নিচ্ছি, 33,57 কোণ জোড়া পরস্পর পূরক। 4-এর দাগে আছে 54কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো আমরা প্রথমে 54টাকে ভাঙাই, ভাঙানোর পর আমরা বুঝবো যে এটাকে কত দিয়ে ভাগ করলে এটা ভাগফলটা পূর্ণ বর্গ সংখ্যা হবে, ঠিক আছে? প্রথমে আমরা 54টাকে ভাঙিয়ে নেবো। তো দেখো আমি 54টাকে প্রথমে 2 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করবো, করে ভাগ করে করে দেখবো। তাহলে কত আছে? 54। এটাকে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করছি। 2 দিয়ে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, আবার এটা 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে, 3 নং 27, আবার 3 তিরিক্ষা 9। তার মানে 54 সংখ্যাটা যে আছে, এই 54, সরি এখানে ডিগ্রি হবে না, হ্যাঁ 54 হবে।
তাহলে 54 কত কত গুণ হচ্ছে 2 গুণন 3 গুণন 3 গুণন 3 হচ্ছে, তাই তো। তাহলে দেখো এখানে আমরা এখানে 2 গুণন 3 লিখবো আর এটার জন্য 3 স্কোয়ার লিখবো, যেহেতু আমাদের বলেছে পূর্ণ পূর্ণ বর্গ সংখ্যা হবে। দেখো এটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে, কিন্তু 2 আর 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। মানে এই যে 54 যে সংখ্যাটা আছে এটাকে যদি আমি 2 আর 3 এর গুণফল কত 6, তাই তো, 6 গুণন 3 স্কোয়ার। তাহলে এই যে 54 মানে হলো 6 গুণন 3 স্কোয়ার, এই সংখ্যাটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করে দিই তাহলে 6 6 কাটা যাবে, তাহলে থাকবে কত 3 স্কোয়ার। মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু কোনো সংখ্যার মাথায় স্কোয়ার থাকা মানে সেটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা লিখবো যে সুতরাং 54কে 6 দিয়ে ভাগ করলে 6 দিয়ে ভাগ করলে করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। তো 2 এর রোমান সংখ্যা 1 বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, উৎপাদকে বিশ্লেষণ মানে কি বলো তো, ভাঙানো। আমরা মনে করি একটা বড় পাথরের টুকরো আছে, এটাকে আমি যতটা পারবো আমরা ছোট ছোট টুকরো করবো, মানে সূত্রের সাহায্যে এটাকে ভাঙাবো, ঠিক আছে। তো এবার দেখো এটাকে আমরা কিন্তু এটাকে স্কোয়ার আকারে করতে পারি, কিন্তু এটাকে স্কোয়ার আকারে করতে পারি না। তো আমি কি করব, এখান থেকে এম একটা কমন নেব। এখানে এম আছে কটা 4টা, আর এখানে আছে একটা, তার মানে একটা একটা করে মিল আছে। তাহলে একটা এম যদি এখান থেকে কমন নেই তাহলে আর এখানে কটা এম থাকবে, এখানে আর 3টা থাকবে, যেহেতু এখানে 4টা ছিল। আর এখানে কটা থাকবে, এখানে নাই মানে 1 থাকবে। তোমরা আবার গুণ করে দেখবে যে এই লাইনটা আসে কিনা। এম দিয়ে এম কিউবকে গুণ করলে এম এর পাওয়ার 4 আসবে, গুণের সময় কি হয় পাওয়ারটা যোগ হয়। এখানে একটা আছে আর এখানে 3টা আছে, তাহলে যোগ করলে 4টা আসবে। আবার এম দিয়ে যদি 1কে গুণ করো তাহলে এম অক্ষে কি আসবে, এম হবে, ঠিক আছে। এবার এবার কি করবে বলো তো, এখানে এম এমকেই রাখবে। এবার সেকেন্ড ব্র্যাকেটে এটাকে এম লিখে বাইরে কিউব লিখবে, তার মানে এম কিউব হবে, মাইনাস 1 লিখে বাইরে কিউব দিবে, ঠিক আছে। তাহলে 1 কিউব মানে কি 1, তার মানে এটা যা কথা একই কথা। তো আমি এখানে পাশের সূত্রগুলো লিখে দিচ্ছি। দেখো আমরা জানি কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো উৎপাদক বিশ্লেষণের সূত্র। তো আমরা এখানে এম লিখবো, কি আছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ বলতে এখানে আমরা কাকে ধরবো, এম কে ধরবো, আর বি বলতে কাকে ধরবো, 1 কে ধরবো। তাহলে সূত্রটা হয় এ মাইনাস বি, মানে এ বলতে এম, বি বলতে 1, ঠিক আছে। আবার দেখো এ স্কোয়ার, এ বলতে এম আছে, এম স্কোয়ার প্লাস কি আছে এ বি, এ বলতে এম, বি বলতে কত 1 প্লাস কি আছে বি স্কোয়ার, বি বলতে 1 মাথায় স্কোয়ার হবে, ঠিক আছে। তো এখানে যা আছে তাই লিখে দিব, এম ইন্টু এম মাইনাস 1, আর এখানে হবে এম স্কোয়ার প্লাস এম দিয়ে 1 গুণ করলে এম হবে প্লাস 1 স্কোয়ার মানে 1। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো অথবা দাগে প্রশ্নটা আছে, তো এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এটা কিন্তু একদম সোজা, অঙ্কটা দেখতে মনে হয় কত বড়, তো মনে হয় এটার অ্যান্সারটা অনেক বড় হবে, মানে প্রশ্নটা অনেক বড় হবে, কিন্তু এটার প্রশ্নটার সমাধানটা কিন্তু একদম ছোট হয়ে যাবে। দেখো কিভাবে করছি, আমরা প্রথমে কিউব আকারে আনার চেষ্টা করব। তো দেখো এটাকে আমি পাশে সূত্র লিখে দিই, তাহলে তোমাদের কি হবে বলো তো, বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে রাফে সূত্রটা লিখে দিচ্ছি। তো তোমরা সকলেই জানো যে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র তোমরা জানো, যে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব, এর সূত্রটা হয়। তো আমরা এই সূত্রটা আকারে আনবো, ঠিক আছে। তাহলে দেখো এ কিউব বলতে আমরা এখানে কিউব আকারে আনবো প্রথমে, ঠিক আছে, কিউব আকারে আনবো। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে বলো তো, মানে এক্স এর পাওয়ার 6 আসবে, নিশ্চয়ই 2 দিয়ে, কারণ পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়ে যায়, ঠিক আছে। এটা হলো প্লাস, আমি এত কিছু লিখছি না, আবার শেষেরটা লিখবো, শেষের কি আছে বি কিউব আছে, তো আমি এতটুকু জায়গা ছেড়ে দিলাম, প্লাস বি কিউব, বি বলতে এখানে বি কে রাখবো, ঠিক আছে। বাইরে যদি কিউব লিখি তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলেই তো 3 দুগুণে 6 আসবে, ঠিক আছে। তাহলে আমরা এ বলতে এক্স স্কোয়ারকে ধরলাম আর বি বলতে বি স্কোয়ারকে ধরলাম, ঠিক আছে। তাহলে এই সূত্রটা হলো এ কিউব প্লাস 3 স্কোয়ার বি, তাহলে সূত্রে 3 স্কোয়ার, এ বলতে আমরা এক্স স্কোয়ার ধরেছি, তাহলে এক্স স্কোয়ারের মাথায় স্কোয়ার স্কোয়ার, বি বলতে এখানে কত কাকে ধরেছি, বি বলতে বি স্কোয়ারকে ধরেছি, তাহলে বি স্কোয়ার। দেখো গুণ করে দিলে কিন্তু এটাই আসবে, এক্স এর পাওয়ার 4 আসবে, তাহলে 3 দিয়ে গুণ করলে আসবে কি 3 এক্স এর পাওয়ার 4 বি স্কোয়ার, মানে এই লাইনটা আসবে। প্লাস আবার দেখো 3 ab স্কোয়ার, তাহলে 3 এ বলতে কাকে ধরেছি, এক্স স্কোয়ারকে ধরেছি, আর বি বলতে কাকে ধরেছি, বি স্কোয়ারকে ধরেছি, ঠিক আছে। তো গুণ যদি করে দেই, দেখো 3 ab স্কোয়ার, বি বলতে কাকে ধরেছিলাম বি স্কোয়ার, এর মাথায় কিন্তু আবার স্কোয়ার হবে, এটা কিন্তু এই যে সূত্রের স্কোয়ার, বোঝা গেল। মানে আমি এই লাইনটাকে এখান থেকে এইটুকুকে আমি এই সূত্র আকারে বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর শেষে দেখো প্লাস কি আছে এ কিউব বি কিউব। তো দেখো এই পর্যন্ত সূত্র মানে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা কি হয় এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এ বলতে এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস বি, বি বলতে কি আছে বি স্কোয়ার, তার কি হবে হোল কিউব হবে, ঠিক আছে। প্লাস এখানে কি আছে এটা এ কিউব বি কিউব। তো আমি
পরের লাইনটা আবার লিখছি সমান সমান প্রথমেরটা যা আছে আমি তাই লিখে নিচ্ছি, ঠিক আছে, প্লাস আবার দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ বি এর মাথায় কিউব আকারে লিখতে পারি। তাহলে এই পুরোটাকে আমরা এবার এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে কি সূত্রটা দাঁড়াচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা জানি, ঠিক আছে। তো আমরা এই সূত্রটা এখানে বসাবো। দেখো এ বলতে কিন্তু এই পুরোটা, তাহলে প্রথমে কি আছে এ প্লাস বি, এ বলতে আমরা এই পুরোটাকে লিখবো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তাহলে এ প্লাস বি লেখা হয়ে গেল। এবার কি আছে এ স্কোয়ার, আমরা সেকেন্ড ব্র্যাকেটে করবো। দেখো এ বলতে আমরা এটাকে ধরেছিলাম, তাহলে এটাকে লিখে নিচ্ছি এ বলতে আমরা এটা ধরেছি, এটাকে ধরেছি, তার মাথায় কী আছে স্কোয়ার আছে, তো স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস আছে এ বি, এ বলতে আমরা এটাকে ধরেছিলাম, তো এ বলতে এটাকে লিখে নেই এ বি, বি বলতে কাকে ধরেছি এ বি। তারপর কি আছে প্লাস বি স্কোয়ার, তো আমি এটা নিচে লিখছি, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার, বি বলতে কাকে ধরেছি বি বলতে আমরা ধরেছি এখানে এ বিকে ধরেছি, তাহলে এ বি এর মাথায় স্কোয়ার হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, ঠিক আছে। তো এবার ভালো করে লক্ষ্য করে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটে যা আছে আমরা তাই রাখবো, আর এখানে কি করবো বলো তো, এখানে আমরা আবার দেখো সূত্র পড়ে যায়, উৎপাদক বিশ্লেষণ মানে তুমি যতক্ষণ পর্যন্ত সূত্র প্রয়োগ করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকে সূত্র দিতেই হবে। আবার দেখো এখানে আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো এ প্লাস বি তার হোল স্কোয়ার দাঁড়াচ্ছে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এটাকে ধরবো, আবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটেই করতে হবে, এ বলতে এটাকে ধরবো তার স্কোয়ার স্কোয়ার প্লাস টু সূত্রে টু, এ বলতে এটাকে ধরেছি, বি বলতে বি স্কোয়ারকে ধরেছি, টু এ বি প্লাস কী আছে বি স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার এর মাথা স্কোয়ার আসবে, ঠিক আছে। এবার মাইনাস চিহ্ন আছে, এ বি দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো, তাহলে কী হবে এক্স স্কোয়ার এ বি হবে, ঠিক আছে। আবার মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস দিয়ে প্লাসে আসবে মাইনাস, তারপরে কী করবো আমরা এ বি দিয়ে এটাকে গুণ করবো, এ বি দিয়ে গুণ করলে কী আসবে বলো তো এ আর বি, দেখো এখানে দুটো আছে আর এখানে একটা আছে, গুণের সময় পাওয়ারটা কি যোগ হয়, তার মানে বি কিউব হবে, ঠিক আছে। এবার প্লাস এখানে দেখো এ এর মাথা স্কোয়ার হবে স্কোয়ার আর এখানে হবে বি স্কোয়ার, ঠিক আছে, সমান সমান। এখানে আবার যা আছে আমরা তাই লিখে নেব। দেখো স্কোয়ারগুলোকে ভাঙাবো, তাহলে এখানে কি হবে এক্সের পাওয়ার 4 প্লাস টু এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি এর পাওয়ার কত আসবে 2 দুগুণে 4, ঠিক আছে, মাইনাস এখানে যা আছে এক্স স্কোয়ার এ বি, তারপর কি আছে মাইনাস এ বি কিউব, তাই তো এ বি কিউব। তো তারপরে এখানে নিচে লিখছি এ স্কোয়ার বি স্কোয়ার। তো এবার কিন্তু কোনো কিছু কাটাকাটি আর করা যাচ্ছে না, এখানে কোনো কিছু মিলছে না, তাই আমরা এখানেই রাখবো, এটাই অ্যান্সার, ঠিক আছে। দুয়ের দাগে আছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এটা সমান সমান এটা, ঠিক আছে। তো সবার প্রথমে তোমরা সবসময় হোলের আগে যেটা আছে সেটা তুলে নেবে, তা যা আছে আমি তুলে নিচ্ছি। তো দেখো হোলের আগে যা ছিল আমি তাই তুলে নিয়েছি। এবার আমরা কি করব বলো তো, এবার আমরা এই প্রশ্নটা তুলব, কোন প্রশ্নটা এই প্রশ্নটা, যেহেতু আমাদের প্রমাণ করিয়ে বলেছে, প্রমাণ করিয়ে থাকলে তোমাদের সবসময় সমান সমানের আগেরটা তুলতে হবে, মানে এটাকে বলে বাম পক্ষ। তো আমরা বাম পক্ষ তুলব, কিন্তু বাম পক্ষ তোলার আগে আমি একটু জায়গা ছেড়ে নিচ্ছি, কেন জায়গা ছেড়ে নিচ্ছি সেটা আমি তোমাদের পরে বলছি। এতটুকু জায়গা ছেড়ে নিচ্ছি, আমি এটাকে এল এস দিয়ে তুলবো, বাম পক্ষটা তুলছি, ঠিক আছে। তো বাম পক্ষটা আমি তুলে নিয়েছি। এবার আমি এখানে কেন জায়গাটা ফাঁকা রাখলাম, দেখো আমরা প্রথমে এখানে কিউব আকারে আনি, দেখো এটাকে আমরা কত কিউব লিখতে পারি 3-এর কিউব লিখতে পারি, কারণ 3-এর কিউব মানে 27, আর এখানে এক্স আছে, তাহলে পুরোটার মাথায় একবারে কিউব দিয়ে দিচ্ছি, মানে 3-এর কিউব মানে 27 আর এক্সের কিউব মানে এক্স কিউব, ঠিক আছে, মাইনাস একই রকমভাবে 1 বাই লিখবো 1/2x, এর মাথায় কিউব লিখতে পারি, 1-এর কিউব মানে 1, 2-এর কিউব মানে হবে 8 আর এক্সের মাথায় কিউব মানে এক্স কিউব, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু যে মানটা দেওয়া আছে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে তো প্লাস দেওয়া আছে, ঠিক আছে, এখানে প্লাস দেওয়া আছে। তো দেখো এখানে কিন্তু 2x দেওয়া আছে আর এখানে দেখো 3x, আবার নিচে আছে এখানে 3x, এখানে আছে 2x, মানে এটার উল্টোটা দেওয়া আছে। যখন উল্টো থাকবে তখন এটাকে আমাদের সোজা করার একটাই বুদ্ধি, আমরা উভয় পক্ষে লিখবো যে উভয় পক্ষে কী করবো বলো তো, উভয় পক্ষে 3/2 দিয়ে গুণ করে পাই, এটা লিখবো গুণ করে পাই, খুব কমন একটা প্রশ্ন। দেখো 3/2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি এটাকে, তাহলে কি হবে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 3/2 ইন্টু 4, মানে উভয় পক্ষে মানে বাম পক্ষে ডান পক্ষে দুপাশেই আমরা 3/2 দিয়ে গুণ করে দেবো। দেখো এটা দিয়ে যদি 3/2কে প্রথমটাকে গুণ করি তাহলে এটা হবে প্লাস, আবার 3/2 দিয়ে এটাকে গুণ হবে দ্বিতীয়টাকে, তাহলে 3/2 ইন্টু 1/3x হয়ে গেল। আবার এখানে কেটে দিচ্ছি 2 দুগুণে 4, ঠিক আছে, তাহলে এখানে কত হবে 3 দুগুণে হবে 6। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে এই 2 আর এই 2 কেটে যাবে, আবার এখানে দেখো এই 3 আর 3 কেটে যাবে, তাহলে উপরে এখানে কী থাকবে 3x থাকবে আর এখানে থাকবে 1 কী থাকবে বলো তো 2x সমান সমান 6। তো আমি যদি প্রথমেই 3/2 দিয়ে গুণ করে এটা এখানে করে নিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে যে স্যার কেন প্রথমেই 3/2 দিয়ে গুণ করলো,
এটা কেন হলো না হলো এরকম এক প্রশ্ন থাকতে পারতো, তাই তো? তাই আমি এতটুকু জায়গা রেখে দিয়েছি, আমি এখান থেকে বের করে নিয়েছি আমাদের প্রয়োজন 3x প্লাস 1/2x, কিন্তু তার উল্টোটা দেওয়া আছে, সেই জন্য আমি এখানে জায়গা রেখেছি, পরে লিখে নিয়েছি উভয় পক্ষে 3/2 দিয়ে গুণ করে পাই। তো দেখো এটার মতো করে এখন চলে এসেছি, এখানে 3x আছে প্লাস 1/2x, দেখো 3x প্লাস 1/2x, ঠিক আছে? তো এটা কী সূত্র পড়ে? a কিউব প্লাস বি কিউব, তাই তো? a কিউব প্লাস বি কিউবের আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব, যেহেতু এখানে উৎপাদক বিশ্লেষণ না এটা, তাই আমরা এই সূত্রটা প্রয়োগ করব। কি সূত্রটা? a কিউব প্লাস বি কিউব, এর সূত্রটা প্রয়োগ করব আমরা, যে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে a বলতে কত? 3x প্লাস b বলতে 1/2x ধরে নিলাম, এটা a এটা b, তার কি হবে? হোল কিউব মাইনাস 3a বলতে হবে 3x, b বলতে হলো 1/2x, তারপর কি আছে ফার্স্ট ব্র্যাকেটে a প্লাস b, তাহলে a বলতে ধরেছি 3x প্লাস b বলতে 1/2x, ঠিক আছে? তো এবার দেখো এখানে x আর x কাটা যাচ্ছে, মানে গুণের সময় তোমরা শুধু কাটতে পারবে, আবার এখানে এক্স আর এক্স কাটতে পারবো না, মানে যোগ আর বিয়োগ যদি থাকে কোনো সংখ্যার মাঝখানে তাহলে কাটাকাটি যাবে না, শুধু গুণের সময় কাটাকাটি করতে পারবে, ঠিক আছে? তো দেখো এর যে পরের লাইনটা আমি এখানে করছি, হ্যাঁ পরের লাইনটা আমি এখানে করছি, মানে এটার শেষের লাইনটা এটা। তো দেখো এখানে কি আছে? 3x প্লাস 1/2x, তাহলে 3x প্লাস 1/2x এর মান কত? 6 আছে, তো আমরা 6 বসাবো, এর মাথায় কিউব মাইনাস, এখানে গুণ করে দেবো, 3 দুগুণে না সরি 3 তিরিক্ষা 9, 9 বাই কী হবে 2, 9/2 গুণন, কারণ এখানে নাই কিছু মানে গুণ আছে, তাহলে 3x প্লাস 1/2x এর মান কত? 6, এখানে 6 বসিয়ে দেবো, 6 কিউব মানে 3টা 6 গুণ করবো, 6 × 36, 36কে আবার 6 দিয়ে গুণ করছি, 6 × 36 6 থাকবে 3, 3 × 18, 19 20 21, মানে 216, তাহলে লিখে নেবো এখানে 216 মাইনাস 2 দিয়ে কেটে দিচ্ছি, 3 দুগুণে 6, তাহলে গুণ করে দিলে আসবে 3 নং 27। এবার 216 থেকে আমরা কী করবো বলো তো? 27কে মাইনাস করে দেবো, তাহলে 16 থেকে 7 গেলে কত আসবে? 8 9 10 11 12 13 14 15 16, তার মানে আসবে 9, তাই তো? হাতে থাকবে একটা এখানে ঢুকে যাবে, তখন 3 হয়ে যাবে, তাহলে 11 থেকে 3 চলে গেলে কত হবে? 8, আর এখানে থাকবে 1, তার মানে 189, এটাই হবে। দেখো ডান পক্ষে এখানে দেওয়াই আছে আমাদের প্রমাণটা, কোথায় আছে? 189, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের ডান পক্ষটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখে নেব আর এইচ এস মানে ডান পক্ষ, তাহলে লিখে নেব সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, আমরা প্রমাণ করে নিলাম, প্রুফড, প্রমাণিত। 3-এর দাগে আছে গুণ করো, আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার আমরা গুণ করব। আমি প্রথমে এটা দিয়ে এই সবগুলো গুণ, যেহেতু এখানে কিন্তু ছোট এটা, তাই আমরা ছোটটা দিয়ে বড়টাকে গুণ করব। প্রথমে আমরা এই 4p² দিয়ে এই সবগুলোকে গুণ করে দেবো। আমরা মনে মনে ভাববো যে এই -5টা নেই, ঠিক আছে? তাহলে 4p² দিয়ে গুণ করে দেবো। তাহলে 4 দিয়ে যদি 8কে গুণ করি, 4 × 32, আর পি এখানে দুটো আছে, এখানে কটা আছে? 3টা আছে, তাহলে গুণের সময় পাওয়ারটা কী হয়? যোগ হয়, তাহলে পি কটা আসবে? 5টা হবে, তারপর মাইনাস চিহ্ন হবে আবার, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হবে, আবার 3 দিয়ে 4কে গুণ করে 3 4 12, পি দুটো আছে আর এখানে একটা আছে, 3টা হবে, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 4 দিয়ে 2কে গুণ করে আসবে 4 দুগুণে 8, পি এর পাওয়ার কত আসবে? 4 আসবে, ঠিক আছে? এবার আমরা -4p² মনে মনে সরি 4p² মনে মনে বাদ দিব, তাহলে কি থাকবে? -5 থাকবে। প্রথমে আমরা মাইনাস দিয়ে গুণ করবো, এটা সামনে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 দিয়ে এটাকে গুণ করলে আসবে 5 × 8 = 40p³, ঠিক আছে? আবার মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাসে মাইনাসে আসবে প্লাস, 5 দিয়ে গুণ করলে আসবে 3 5 15p, আবার মাইনাসে মাইনাসে আসবে প্লাস, 5 দিয়ে গুণ করবো 5 দুগুণে 10p²। আশা করছি এই গুণটা তোমাদের এখনও কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে আমরা দেখব ক্যালকুলেট হয় কি না, মানে কোনটা কোনটা আমরা যোগ বিয়োগ করতে পারবো। দেখো পি এর পাওয়ার 5 এখানে কিন্তু আর নেই, তো এটা যা আছে আমরা তাই লিখে নেব, ঠিক আছে? এবার দেখবো 4 কোথায় কোথায় আছে, এখানে আছে, আরও আছে, নেই, তো আমরা এখানে -8 পি এর পাওয়ার 4 মানে মানের অধক্রমে সাজাবো, পিগুলো মানে ছোট থেকে বড় দিকে সাজাবো। এবার দেখো কিউব কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এটার সামনে মাইনাস, এর সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস, প্লাস মানে তোমাকে যোগ করতে বলেছে, যোগ করলে কত আসবে? 2, আর এখানে আসবে 4 1 5 52p³ আসবে। এবার চিহ্ন কোনটা আসবে এটার সামনে? বড়টার সামনে যা চিহ্ন থাকবে সেটা আসবে, ঠিক আছে? এবার দেখো স্কোয়ার কোথায় কোথায় আছে, স্কোয়ার শুধু একটাই আছে, তো এখানে যা আছে তাই লিখে নেবো, আর পি একটাই আছে, তো মানে 15p হবে, এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে প্রদত্ত চিত্রটি থেকে x এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা এই ছবিটা এঁকে নেব। তো দেখো এখানে আমি ছবিটা এঁকে নিয়েছি। আমরা কি জানি বলো তো? আমরা জানি যে এই যে সরলরেখাটা আছে, সরলরেখার উপর এই পুরো কোণটার মান কত হয় জানি? আমরা জানি একটা সরলরেখার উপর এই পুরো কোণটার মান হয় 180 ডিগ্রি, তাহলে আমাদের হিসেবে হবে এই পুরো কোণটার মান 180 ডিগ্রি, আর বইয়ের হিসেবে হবে এটা যোগ এটা যোগ এটা, এই 3টা কোণ যোগ করে দিলেই আমাদের এই পুরো কোণটা চলে আসবে। তাহলে লিখবো যে আমরা জানি
আমরা জানি কমা, তাহলে এই তিনটা কোণ লিখবো 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি ইকুয়াল টু কী হবে 180 ডিগ্রি। তাহলে এটার সঙ্গে সমান করে দেবো, কারণ আমরা জানি এই পুরো কোণটা মানে 180, আর বইয়ের হিসেবে এটা, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে 3টা x আর একটা x যোগ করলে আসবে 4টা x প্লাস হবে 80 ডিগ্রি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে আমরা x এর মানটা বের করবো। তাহলে 4x ডিগ্রি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, বা 4x ডিগ্রি ইকুয়াল টু আসবে কত বলো তো 100 ডিগ্রি। তাহলে এখান থেকে x ডিগ্রি মান বার করবো, x এর সঙ্গে 4টা কি আছে গুণ আকার আছে, তাহলে ওপাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে 100 ডিগ্রি বাই কি আসবে 4, 4 25 কত আসবে 100, তাহলে বা x ডিগ্রি ইকুয়াল টু আসবে 25, অর্থাৎ x এর মান আসবে 25। তাহলে লিখবো সুতরাং নির্ণয়ে x এর মান, সুতরাং নির্ণয়ে x এর মান ইকুয়াল টু হলো 25। তো এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 3 রোমান সংখ্যা 1 বলেছে তোমাদের বাড়ির পাশের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার। প্রথমে আমরা এইটুকু পড়ে নিলাম, এইটুকু পড়ে একটা ছবি আঁকি। ছবিটা কীরকম হবে, আয়তক্ষেত্রের মতো হবে, তাই তো, কারণ এটা দৈর্ঘ্যটা বলা আছে 40 মিটার। আমি হাত দিয়ে আঁকছি, ঠিক আছে, তোমরা স্কেল দিয়ে আঁকবে। তো এটা দৈর্ঘ্যটা হলো 40 মিটার আর প্রস্থ হলো 20 মিটার। তো আমি এখানে লিখে নিচ্ছি, এটা হলো 40 মিটার আর প্রস্থ হলো 20 মিটার। তার মানে এটা 20 মিটার হলে এটাও 20 মিটার হবে, আর এটা 40 মিটার হলে এটাও 40 মিটার হবে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, আমরা পড়বো আর ছবি আঁকবো। বলেছে এই জমির ভেতরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। এই যে জমিটা আছে, এই জমিটার ভেতরে মানে এইদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, এইদিকেও 3 মিটার চওড়া রাস্তা আছে, এইদিকেও 3 মিটার চওড়া রাস্তা আছে, আবার এইদিকেও 3 মিটার চওড়া রাস্তা। তাহলে এইদিকে কয় মিটার চওড়া, 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এইদিকেও 3 মিটার চওড়া রাস্তা, মানে সব দিক দিয়ে, ঠিক আছে, এইদিকে সব দিক দিয়ে 3 মিটার চওড়া করে একটা রাস্তা আছে। এবার কি বলেছে, প্রতি বর্গমিটার 95 টাকা হিসেবে রাস্তাটি বাধাই করতে মোট কত টাকা খরচ পড়বে। তো এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা প্রতি বর্গমিটার যদি 95 টাকা হিসাবে খরচ করি, তাহলে এই রাস্তাটা মোট কত টাকা খরচ পড়বে সেটাই বাধাই করতে, সেটা আমাদের বের করতে বলেছে। তার মানে আমরা যদি রাস্তার ক্ষেত্রফলটা বের করতে পারি, সেই রাস্তার ক্ষেত্রফলকে যদি আমরা 95 টাকা দিয়ে গুণ করে দেই, তাহলে পুরো রাস্তাটা বাধাই করতে কত টাকা খরচ পড়বে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো সবার প্রথমে আমরা এই রাস্তা সহ, এই যে রাস্তাটা আছে, এই রাস্তা সহ পুরো যে জমিটা আছে আয়তক্ষেত্রাকার জমি, এই পুরো জমির ক্ষেত্রফলটা বের করব। তো আমাদের এখানে যা যা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি, যে আয়তক্ষেত্রাকার জমির এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য সমান সমান দেওয়া আছে 40 মিটার, তাই তো, আর প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ সমান সমান দেওয়া আছে 20 মিটার। তাহলে আমরা প্রথমে রাস্তা সহ পুরো জমির ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে লিখে নেবো আয়তক্ষেত্রাকার জমির রাস্তা সহ লিখে, হ্যাঁ, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান সমান কী হবে বলো তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু আয়তক্ষেত্র তাই এখানে দৈর্ঘ্য হবে 40, প্রস্থ হলো 20। তাহলে এই দুটো গুণ করে দিলে আসবে 800 বর্গ মিটার। বোঝা গেল। তাহলে আমরা পুরো যে জমিটা আছে রাস্তা সহ পুরো জমির ক্ষেত্রফলটা বের করে নিলাম। এবার আমরা কি করবো বলো তো, এই যে রাস্তাটা আছে, রাস্তা বাদ দিয়ে আমরা জমিটার দৈর্ঘ্যটা বের করবো। ঠিক আছে, তাহলে লিখে নেবো, সুতরাং রাস্তা বাদে জমির মানে আয়তক্ষেত্রাকার যে জমিটা আছে জমির দৈর্ঘ্য, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য সমান সমান, দেখো পুরো রাস্তা সহ জমির দৈর্ঘ্য ছিল 40 মিটার, সেখান থেকে দৈর্ঘ্য 3 মিটার 3 মিটার 6 মিটার কমে যাবে, প্রস্থ 3 মিটার 3 মিটার 6 মিটার কমে যাবে। তাহলে রাস্তা বাদ দিয়ে দিলে এখানে দৈর্ঘ্য তাহলে কি দুই দিক থেকে 3 মিটার 3 মিটার 6 মিটার কমে যাবে, কারণ এখানে 3 মিটার রাস্তা চওড়া, তাহলে এই দিক থেকে 3 মিটার বাদ যাবে, এদিক থেকে 3 মিটার বাদ যাবে, তাহলে টোটাল কতটুকু বাদ যাবে, 6 মিটার বাদ যাবে। তাহলে কয় মিটার আসবে, 34 মিটার আসবে রাস্তা বাদে জমির দৈর্ঘ্যটা আসবে। আর প্রস্থটা কত আসবে রাস্তা বাদে বলো তো, প্রস্থটা আছে 20 মিটার, তাহলে 3 মিটার 3 মিটার করে যদি কমে যায় দুই দিক থেকে, তাহলে টোটাল কয় মিটার কমে যাবে, 6 মিটার কমে যাবে। তাহলে কত আসবে, 14 মিটার। তাহলে রাস্তা বাদ দিয়ে জমির দৈর্ঘ্যটা হয় 34 মিটার, প্রস্থ হয় 14 মিটার। এবার আমরা লিখবো যে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, তো রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কী হবে বলে তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যটা কত 34 ইন্টু প্রস্থ কত 14, এত বর্গ মিটার তো আমাদের গুণ করতে হবে। তাহলে আমি এখানে গুণ করে দেখাচ্ছি, 34 আর কত আছে 14 আছে, 4 4 16 6 1, 3 4 12 1 13, এক ঘর কাটবো 4 4 3 3, তাহলে 6 7 4, তাহলে আসবে 476 বর্গ মিটার। ঠিক আছে, তো এবার দেখো রাস্তা সহ মানে এই যে রাস্তাটা আছে, রাস্তা সহ পুরো জমির ক্ষেত্রফল হলো 800 বর্গ মিটার। আর এই রাস্তাটা যদি বাদ দেই, তাহলে এই যে পুরো জমিটা আছে এই জমিটার ক্ষেত্রফলটা বেরিয়ে গেল
আমাদের 476 মিটার। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল থেকে যদি আমরা শুধু এই জমিটার ক্ষেত্রফলটা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে লিখে নিচ্ছি। সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান সমান, তার রাস্তা সহ জমির ক্ষেত্রফল হলো 800, আর রাস্তা বাদে জমির ক্ষেত্রফলটা কত বেরিয়েছে 476। তাহলে এটাকে আমি বিয়োগ করে দিচ্ছি। তাহলে কত আসে বলো তো? তাহলে আমরা এখান থেকে বিয়োগ করে দিই। 800 থেকে 476 যদি বিয়োগ করি, 10-এর থেকে 6 গেলে 4, হাতের 1 8 হয়ে যাবে, 10-এর থেকে 8 গেলে হবে 2, আর এখানে থাকবে 5 হয়ে যাবে। তাহলে 8-এর থেকে 5 গেলে কত হবে 3, তাহলে আসবে 324 বর্গ মিটার। এটা হলো রাস্তার ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো ভালো করে এই লাইনটা পড়তে হবে, তোমাদেরকে বুঝতে হবে। বলেছে প্রতি বর্গ মিটার 95 টাকা হিসাবে রাস্তা বাধাই করতে মোট কত টাকা খরচ পড়বে। প্রতি বর্গ মিটার মানে কি বলো তো? 1 বর্গ মিটার। দেখো 1 বর্গ মিটার যদি 95 টাকা খরচ পড়ে তাহলে টোটাল কত বর্গ মিটার আছে? 324 বর্গ মিটার। তাহলে 324 বর্গ মিটার জন্য আমাদের টাকা খরচ বেশি পড়বে না কম পড়বে? বেশি পড়বে। তাহলে আমাদের কি হবে? গুণ হয়ে যাবে 95 × 324। বোঝা গেল? তাহলে আমরা লিখব, সুতরাং প্রতি বর্গ মিটার 95 টাকা হিসেবে রাস্তাটি বাধাই করতে মোট খরচ পড়বে সমান সমান 324 × 95 এত টাকা। তো আমরা গুণ করে দিচ্ছি, গুণ করলে আমাদের বোঝা যাবে কত আসবে। দেখো 324 আর 95 যদি গুণ করি, 4 5 20 শূন্য তবে 2, 5 2 10 2 12, 3 5 15 আর 1 16, 4 9 36 6 তবে 3, 9 2 18, 19 20 21, 21 1 হাতে থাকবে 2, 3 9 27, 28 29। তো যোগ করে দিচ্ছি 0 8 7 0 3, তাহলে 30,780 টাকা। এরপরে সবশেষে যেটা আছে পাই চিত্র। এটা কিন্তু আমি অনেকগুলো সেটে করিয়েছি। তোমরা চলে আসবে 1 নং স্কুলে, তোমরা বের করে নাও। দেখো 1 নং স্কুলে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু একই। ঠিক আছে, তো তোমরা যারা ওটা করতে চাও তারা 1 নং সেটে চলে যাও। আমার প্লে লিস্টে গিয়ে দেখবে যে 1 নং স্কুল সেট আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নাও, দেখবে যে এই প্রশ্নটা আছে। তার মানে এটাই আর ওটা একই, তো এটা সলভ করলে ওটা হয়ে যাবে। ঠিক আছে, তো যদি না বুঝতে পারো 1 নং স্কুলে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই করে দেবো। সবশেষে একটা কথাই বলবো, যদি তোমরা ভিডিও শেষে মনে হয় যে ভিডিওটা দেখে কিছু শিখলে, কিছু বুঝলে, তাহলে লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তোমাদের একটা কমেন্টের জন্য আমি কতটা আশা করে বসে থাকি যে আমার ভিডিওটা ভালো হলো না খারাপ হলো। যদি দেখি যে কেউ কমেন্ট করে আমাকে বললো যে হ্যাঁ ভিডিওটা খুব সুন্দর হয়েছে বা স্যার ভিডিওটা ভালো হয়েছে, তখন আমার নিজে খুব আনন্দ হয়, মনে হয় তাড়াতাড়ি আরও একটা ভিডিও দিই। তো আমি চাইবো ভালো মন্দ যাই হোক, যেটাই হোক, তোমরা কমেন্ট করবে। যদি মনে হয় যে ভিডিওটা খারাপ হয়েছে তবুও কমেন্ট করে বলবে, তাহলে আমি নেক্সট ভিডিওটা আরেকটু ভালো করার চেষ্টা করব।